মানে কিভাবে কোথা থেকে এই সাপ আর কুমির সংগ্রহ করা হবে এবং কিভাবে কে সেগুলো ছেড়ে দেবেন এবং এই যে ব্যাপক প্রজনন এরপর করবার সুযোগ পাবে এই সাপ এবং কুমির, সেটা সীমান্তে কি করে সীমান্তরক্ষী বাহিনীরা নিয়ন্ত্রণ করবেন এবং সেটা সাধারণ যে নাগরিক আছে দুপাশেই, সীমান্তের দুপাশেই, তাদের জন্য কতটা ভয়াবহ হয়ে উঠবে সে বিষয়ে কোনো বিবেচনা করা হচ্ছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা এই বিষয়টি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কে সবসময় একটা স্পর্শকাতর কাঁটা হয়ে রয়েছে। ভারত এখন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জলাভূমিগুলোতে কুমির, সাপ ছাড়বার কথা ভাবছে। মানে বিষাক্ত রেপটাইল বা সরীসৃপ ছেড়ে অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তিদেরকে ভয় দেখিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য এই সীমান্তবর্তী অঞ্চলকে দুর্গম করে তোলার সিদ্ধান্ত নিয়ে আলাপ করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রথমে গত 9 ফেব্রুয়ারি বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমারের সঙ্গে এক সভাতেই এই আলাপটি ওঠে যে কি করে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রাখা যায় আর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর ক্ষেত্রে সর্বশেষ পদ্ধতি হিসেবে, মানে সবচেয়ে চূড়ান্ত পদ্ধতি হিসেবে এখন যে বিএসএফ গুলি চালায় সেটি আর যে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে সম্ভব নয় এবং এর দুই সম্পর্কের মধ্যে বিপদ আরো বাড়াবে এবং এর আর কি প্রতিকার হতে পারে, এই খোঁজাখুঁজির মধ্যে বিএসএফ এর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে গত 9 ফেব্রুয়ারি এই আলোচনা হয় যে সীমান্তের রিভারাইন এলাকাগুলোতে, নদী এবং জলাভূমিগুলোতে সাপ এবং কুমির ছেড়ে দেখা যেতে পারে। এই রকম একটা পরিকল্পনা নিয়ে যে আলাপ হয়েছে একেবারে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে, সেটি আরো যে আলাপ এগিয়েছে তার প্রমাণ হচ্ছে একেবারে সম্প্রতি সর্বত্র চিঠি গেছে বাংলাদেশ ভারত সীমান্তের সকল সেক্টর কমান্ডারদের কাছে যে 9 ফেব্রুয়ারির ওই বৈঠকে ওই সিদ্ধান্তের পর একেবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ক্রমে এবং আলোচনা ক্রমে, নির্দেশনা ক্রমে এই সব সেক্টর কমান্ডারদের জানানো যাচ্ছে যাতে তারা কিভাবে ওই সীমান্তগুলো সুরক্ষায় সরীসৃপ ব্যবহার করা যায়, সাপ কুমির ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যায়, সেই প্রক্রিয়াটি নিয়ে, এর অপারেশনাল দিকগুলো নিয়ে ভাবতে শুরু করেন, পরিকল্পনা করতে শুরু করেন। মানে কিভাবে কোথা থেকে এই সাপ আর কুমির সংগ্রহ করা হবে এবং কিভাবে কে সেগুলো ছেড়ে দেবেন এবং এই যে ব্যাপক প্রজনন এরপর করবার সুযোগ পাবে এই সাপ এবং কুমির, সেটা সীমান্তে কি করে সীমান্তরক্ষী বাহিনীরা নিয়ন্ত্রণ করবেন এবং সেটা সাধারণ যে নাগরিক আছে দুপাশেই, সীমান্তের দুপাশেই, তাদের জন্য কতটা ভয়াবহ হয়ে উঠবে সে বিষয়ে কোনো বিবেচনা করা হচ্ছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। বাংলাদেশ সরকার কি এই বিষয়টিকে নিয়ে কোনো উদ্বেগ জানাবে? বাংলাদেশ সরকার কি এটি ঘটতে দেবে? এর আগে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, কাঁচের বোতল লাগানো হয়েছে, বিদ্যুতায়িত কাঁটাতারও লাগানো হয়েছে এবং এখন নাইট ভিশন গগলস পরে বিপুল পরিমাণ বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভারত সীমান্ত পাহারা দেন, কারণ একটা বড় অংশে কাঁটাতার লাগানো সম্ভব হয়নি এবং সেটা নিয়েও অবৈধ অনুপ্রবেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন কেন্দ্র সরকার, বিজেপির বিশেষ আপত্তি আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত জুড়ে অনেকটা এলাকাতেই কোনো কাঁটাতার বসানো যায়নি, রাজ্য সরকার তৃণমূল সরকারের আপত্তির মুখে। এমন একটা সময়ে ভারত এই অদ্ভুত বিপজ্জনক এক ধারণা নিয়ে হাজির হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী আলাপ করছে, কাজ এগিয়ে নিচ্ছে যে তারা কুমির ছাড়বে, সাপ ছাড়বে বাংলাদেশ সীমান্তে, যার কয়েকদিন পরেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত যাচ্ছেন রাষ্ট্রীয় সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করতে। তার সঙ্গে সে সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষস্থানীয় গোয়েন্দা এবং নিরাপত্তা নেতৃবৃন্দের সাক্ষাৎ হবে সে খবর যেমন আছে, এমনকি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাৎ হতে পারে। এখন সীমান্ত নিরাপত্তা, সীমান্ত হত্যা, সীমান্তে
সীমান্তে গুলি চালানো বন্ধ, এই বিষয়গুলো সবসময় বাংলাদেশ ভারত যে দ্বিপাক্ষিক আলোচনা তার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থেকেছে। এবার কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে সাফ সাফ জানতে চাইবেন কি করে ভারত বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে সীমান্তে এই কুমির সাপ ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে কাজ এগিয়ে নিচ্ছে। মানে কোন জাতের কুমির, কোন জাতের সাপ ভারত বাংলাদেশ সীমান্তে ছাড়বে, আর সেই সীমান্তের বর্তী এলাকায় মানে বাংলাদেশ ভারতের যে 4000 কিলোমিটারের চাইতেও দীর্ঘ সীমান্ত আছে, সেই সীমান্তবর্তী এলাকাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে এমন রকম পাশাপাশি অবস্থান করে যে কোনটা যে ভারত কোনটা যে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই বোঝা যায় না, এবং অনেক ক্ষেত্রেই ভারতের সীমান্ত এলাকার গরু বাংলাদেশে ঢুকে পড়ে, বাংলাদেশের সীমান্ত এলাকার সাধারণ মানুষের পোষা গরু চলে যায় ভারতের সীমান্তে। দুই অঞ্চলে কৃষকেরা সাধারণ মানুষেরা কাজ করেন, সেরকম একটি সীমান্তবর্তী এলাকাকে সাপ কুমির দিয়ে ভরে ফেললে যে কৃষকেরা সেখানে কাজ করবেন, সীমান্তবর্তী এলাকায় যে শিশুরা খেলে তাদের কি হবে? আর অন্যদিকে জীববৈচিত্র্যের পরিবর্তনের বিষয়টি নিয়েও কি কেউ ভাবছেন যে কোন এলাকা থেকে মানে আফ্রিকা থেকে নাকি ভারতের কোন অঞ্চলের কোন জঙ্গল থেকে নিয়ে এসে নদী জলাভূমিতে সাপ কুমির ছেড়ে দেবে ভারত সরকার, আর সেটা কিভাবে ভারতের ওই অঞ্চলের এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের জীববৈচিত্র্য পাল্টে ফেলবে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা ছাড়া বাংলাদেশের এক রকমের সমর্থন অনুমোদন ছাড়া কি সত্যি ভারত সরকার এরকম একটা কাজ তাদের সীমান্তে করে ফেলতে পারে? এবং আন্তর্জাতিক আইন বলে যে সকল রকম ডেটারেন্ট মানে প্রতিরোধী ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে সীমান্ত প্রতিরোধী ব্যবস্থা এমন হতে হবে যেটা নিয়ন্ত্রণযোগ্য, যেটা প্রেডিক্টেবল, মানে যেটার উপরে কোন পথে যেতে পারে, মানে আপনি যে অস্ত্র সীমান্তে ব্যবহার করবেন সেটা নিয়ন্ত্রণযোগ্য বলে ভাবা হয় কারণ সেটা একজন প্রশিক্ষিত সৈনিকের হাতে থাকে। আপনি জানেন কি কি অস্ত্র ব্যবহার করা আইনে সিদ্ধ, সেগুলো যখন আপনি ব্যবহার করবেন কি প্রতিক্রিয়া হবে, মানে কি ধরনের প্রভাব বা ক্ষয়ক্ষতি হবে সেটা প্রেডিক্টেবল। কিন্তু এই যে পশু পাখি, বন্য পশু পাখি ছেড়ে দেওয়া মানে নদী জলায় সাপ কুমির ছেড়ে দেওয়া, এদেরকে কি ভারতের সীমান্তরক্ষী বাহিনী চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবে? মানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী যদি দেখে যে একজন নিরীহ ব্যক্তি ভুলক্রমে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ফেলেছেন বা তার পোষা গরু নিতে এসেছেন, তখন কি তাদের পক্ষে সম্ভব হবে এই সাপ কুমির নিয়ন্ত্রণ করা? মানে এমন একটা ভয়াবহ বিষয় নিয়ে যে কাজ চলছে বাংলাদেশ ভারত সীমান্তে, সেটা সত্যিকার অর্থেই উদ্বেগজনক। কারণ পৃথিবীর আর কোনো দেশে কোনো ভীষণ বিপদ সংকুল এবং বিপজ্জনক সীমান্তেও এমন কোনো পদ্ধতি ব্যবহারের খবর পাওয়া যায় না। তবে ভারতীয় উপমহাদেশে দুর্গগুলো রক্ষায় অনেক ক্ষেত্রেই বড় বড় রাজা মহারাজারা দুর্গের চারপাশে পরিখা খনন করতেন, মানে একটা নালার মতো খনন করতেন এবং সেখানে কুমির ছেড়ে রাখতেন যাতে তাদের দুর্গ শত্রুপক্ষের হাত থেকে সুরক্ষিত থাকে। সে বিষয়টি অবশ্য ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ইতিহাসে এবং দুর্গের যে গঠন কাঠামো সেগুলো পরখ করলে জানা যায়। এখন ভারত এই 2026 সালে এসে ভারত বাংলাদেশ সীমান্তে এমন কিছু কি করতে পারে? ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিয়ে বিভিন্ন কারণে বিশেষভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যখন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2025-এর নভেম্বরে ভারতে তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে যে জঙ্গি ক্যাম্পগুলো গঠিত হয়েছে, জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলো গড়ে উঠতে পেরেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের আমল জুড়ে, সেগুলোর স্যাটেলাইট চিত্র খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছিলেন এবং
তাদের দাবি ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারকে অতি সত্বর সীমান্ত এলাকা জুড়ে এই জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলোকে বন্ধ করতে হবে। ভারতের বরাবরের একটা বড় শঙ্কার জায়গা অবৈধ অনুপ্রবেশ, কারণ ভারত বাংলাদেশ সীমান্তে চলাচলটা এমন অবাধ থাকলে উত্তর পূর্বাঞ্চল ভারতের যে সেভেন সিস্টার্স, যেই সেভেন সিস্টার্স নিয়ে পুরো ইউনূস সরকারের আমল জুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ সকলে ভারতকে হুমকি দিয়েছেন, সেই সেভেন সিস্টার্স অঞ্চলটিতে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো কাজ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে, সেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো অনেক ক্ষেত্রেই অবাধে তখন সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে এসে তাদের মতো করে এখানে অস্ত্র প্রশিক্ষণ শিবির চালায়, কিংবা ভারতে কোনো অপরাধ করে এসে ভারতে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে এসে এই বাংলাদেশে এসে আশ্রয় নেয়। ভারতের এই বাংলাদেশ সীমান্ত নিয়ে উদ্বেগের আরো কারণ আছে, কারণ ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার মনে করে যে অনেক ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের মতো বিভিন্ন রাজ্যের যে সরকারেরা তারা সীমান্তে অনেক ক্ষেত্রেই কট্টরপন্থী রাজনৈতিক দলগুলোকে, ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের ভোটের হিসাবের সুবিধার জন্য এক রকমের আশকারা দিয়ে থাকে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই অভিযোগ ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের যেমন আছে, এমনকি ভারতের পশ্চিমবঙ্গের বাম রাজনৈতিক দলগুলোরও আছে। এ দফায় বাংলাদেশের নির্বাচনের পর, মানে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর দেখা গেল যে ভারত বাংলাদেশ সীমান্তের পুরোটা জুড়ে যত আসন, সেই সবগুলো আসনে জামায়াতে ইসলামী জয়লাভ করেছে। ভারত বাংলাদেশের সীমান্ত এলাকার নির্বাচনের ফলাফল নিয়ে যে মানচিত্র সহ তথ্য বিবিসি বাংলা তাদের ওয়েবসাইটে যে দেয়, তার দিকে এক ঝলক তাকালে দেখা যাবে যে দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরা 4 থেকে শুরু করে উত্তর দিকে এগোলে মেহেরপুর 2 আসন পর্যন্ত আন্তর্জাতিক পুরো সীমান্ত বরাবর নিরবচ্ছিন্নভাবে জামায়াতে ইসলামী তাদের আধিপত্য ধরে রেখেছে, এবং সীমান্ত থেকে কিছুটা অভ্যন্তরে খুলনা, যশোর, কুষ্টিয়া আর পাবনার অনেক আসনও জামায়াত জোটের দখলে আছে। এছাড়াও যদি কয়েকটি আসন বাদ দিলে সীমান্তে রাজশাহী 1, চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট জয়ী হয়েছে। উত্তরাঞ্চলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামেও অনেক আসনে তারাই বিজয়ী হয়েছে। মানে মোটের ওপর জামায়াতে ইসলামীর জোট যেসব এলাকায় জিতেছে সেগুলো মূলত ভারতের পশ্চিমবঙ্গ আর কিছুটা আসামের সীমান্তবর্তী অঞ্চল। বিজেপি অবৈধ অনুপ্রবেশ নিয়ে যেসব কারণে বিশেষভাবে রাজনৈতিক অবস্থান নিয়ে থাকে, তার একটা বড় কারণ হচ্ছে এই যে তারা বলে বাংলাদেশ থেকে সীমান্ত পাড়ি দিয়ে এসে একদল অপরাধী যেমন ভারতে আশ্রয় নিতে পারে, তেমনি বাংলাদেশ থেকে এসে ভারতে স্থায়ীভাবে বাস করতে শুরু করে ভারতের সীমান্তবর্তী এলাকা, ভারতের আসাম, পশ্চিমবঙ্গ এসব রাজ্যের সীমান্ত এলাকায় রীতিমতো জনসংখ্যার যে পরিসংখ্যান, মানে যে হিন্দু জনগোষ্ঠী এবং মুসলমান জনগোষ্ঠীর মধ্যে সংখ্যার যে পার্থক্য, সেটাই পাল্টে দিচ্ছে এই সীমান্তবর্তী অঞ্চলের অবৈধ অনুপ্রবেশ। এটা বিজেপির রাজনীতির একটা গুরুতর অভিযোগের জায়গা। আর তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অনেকেই মনে করেন যে তৃণমূল কংগ্রেস যেহেতু মুসলমানদের ভোট পেয়ে থাকে, কাজেই পুরো আওয়ামী লীগ আমল জুড়েই জামায়াতে ইসলামীকে সীমান্তবর্তী অঞ্চলের রাজ্যগুলোতে এক রকমের তাদের রাজনৈতিক আশ্রয় দিয়ে, তাদেরকে এক রকমের প্রশ্রয় দিয়ে, বাড়তে দিয়ে সংগঠন হিসেবে তৃণমূল কংগ্রেস এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পশ্চিমবঙ্গেও বড় ধরনের ভোট নিশ্চিত করেছে। এই কারণে ভারতের কেন্দ্রীয় সরকার বিশেষভাবে মনে করে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো না গেলে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিজেপির পক্ষে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও অত্যন্ত গুরুতর সমস্যা হয়ে দেখা দেবে, এবং সবসময় এই সীমান্তের অবৈধ অনুপ্রবেশ রাজনীতিতে এবং ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কারণেই সম্ভবত বিএসএফ কে এখন
অনেক এলাকাতেই কাঁটাতারের বেড়া দিতে না পেরে সকল প্রযুক্তি ব্যবহার শেষে ড্রোন প্রযুক্তি, এআই প্রযুক্তি সহ জিপিএস প্রযুক্তি, থার্মাল প্রযুক্তি, বৈদ্যুতিক কাঁটাতার, সশস্ত্র সদস্যদের 24 ঘন্টা টহলের পর এখন কুমির আর সাপ ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তকে অপ্রবেশযোগ্য করে ফেলার কথা বিবেচনা করতে হচ্ছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেখায় সেটা দেখবার জন্য এখন অপেক্ষা করতে হবে।